হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো এইচএসসি পরীক্ষার আর প্রায় ৬০ দিন বাকি আছে। সো এই টাইমে তোমার অনেক টাইপের স্টুডেন্ট হয়। অনেকে আছে যারা এখনো কিছু পড়ি নাই, কিছু পারি না। অনেকে আছে যে সব পড়ে ফেলছি, ১০ বার রিভাইজ হয়ে গেছে। আর অনেকে আছে যে মিডিয়াম, ঠিক আছে? যাদের অনেকবার পড়া হয়ে গেছে, ওরা করে কি যে আরো বেশি, বেশি পড়ে লাস্টে ঘুমায় না এন্ড অল। সো যাই হোক, যাদের অলরেডি অনেক ভালো মতো পড়া আছে, তাদের লাইফে ইম্পোর্টেন্ট হইতেছে ঘুম। আর যাদের এখনো কিছুই পড়া হয় নাই, তাদের সবচেয়ে লেস সিগনিফিক্যান্ট পার্ট হইতেছে ঘুম। ঠিক আছে? যার সিলেবাস বাকি আছে, তার মেইন গোল হবে সিলেবাস শেষ করা। এখন কতখানি শেষ করবা? ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। তো তোমার মেইন টার্গেট হবে যে আমি যেন বোর্ড কোয়েশ্চেন পারি। এই মুহূর্তে আমার বুয়েটের কোয়েশ্চেন বা বিভিন্ন জায়গার অ্যাডমিশনের কোয়েশ্চেন দেখা লাগবে না। আমি যেন বোর্ড কোয়েশ্চেন সলিড পারি। এইটা হচ্ছে এনশিওর করবা। বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ৭ টা সাবজেক্টেরই বোর্ড কোয়েশ্চেন করবা। সিকিউ প্লাস এমসিকিউ। খালি সিকিউ করে আরে ভাই আমার তো হয়ে গেছে, আমি তো করছি বোর্ড। তারপরে এমসিকিউ তে কি হইলো? ধরা খেয়ে আসলা। ঠিক আছে? এগুলা করা যাবে না। আচ্ছা, এমসিকিউর জন্য হইতেছে আলাদা কিছু জিনিস খেয়াল রাখা যায়। যেমন হইতেছে ম্যাথের সাবজেক্ট গুলায় অপশন টেস্ট করা যায়। ফিজিক্সে অনেক সময় দেখা যায় যে উত্তরটা জাস্ট ডাইমেনশন এনালিসিস করতে পারলেই হইলো। মানে তোমাকে একটা অবজেক্টিভ দিলাম, দেন নিচে যে অপশন দিলাম সেইখানের ডাইমেনশন গুলা কেমন আছে এইটা দেখেই হচ্ছে অনেক সময় কঠিন একটা এমসিকিউ দাগায় ফেলা যায়। ঠিক আছে? আচ্ছা, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের শর্টকাট আছে। জয়কলি ধরো বা বিভিন্ন গাইডের শুরুতে ধরো ফর্মুলা লেখা থাকে, কিছু শর্টকাট লেখা থাকে। ওগুলা দেখে যাইতে পারো। বায়োলজির মতো যেইসব সাবজেক্টে অনেক কিছু মনে রাখা লাগে, সেখানে হচ্ছে তুমি ছন্দ, কবিতা, গল্প এগুলা ট্রাই করতে পারো। নিমোনিক ট্রাই করতে পারো বায়োলজি আর কেমিস্ট্রিতে। যেমন হচ্ছে আমি করতাম কি ফার্স্ট লেটার গুলা নিয়ে একটা নিউমোনিক বানায় ফেলতাম, বা নিজের মতো একটা কাহিনী বানায় নিতাম যে ও আচ্ছা এটা থেকে এটা হইছে, এটা থেকে এটা। ঠিক আছে? সো বায়োলজিতে একটা ফ্লো মেইনটেইন করে পড়ার ট্রাই করবা, নাইলে হচ্ছে বায়োলজি কখনোই তুমি আত্মস্থ করতে পারবা না। আচ্ছা, বায়োলজিতে একটা এনজাইমের চ্যাপ্টার ছিল বোটানিতে। ওইখানে হচ্ছে বানাইছিলাম অথলিল। পরে দেখি যে এটা হচ্ছে অন্যরাও নিজেরাও ইউজ করে। এটা সাদাব ভাইও বানাইছিলেন। আচ্ছা, সো আমি যেটা রিয়ালাইজ করছি যে অন্য কেউ বানানোর অপেক্ষা করো না, নিজে থেকে একটা বানাও। ঠিক আছে? আমি সবসময় হচ্ছে কমন ম্যাথকে সলভ করতাম। জেনারেল একটা ম্যাথ প্রবলেম সলভ করতাম। অনেকগুলা প্রবলেম না করে ১ টা ২ টা প্রবলেম করতাম, জেনারেলটা সলভ করতাম। পরে আমি ট্রাই করতাম নিজের মতো করে মনে রাখার যে এটার সলিউশন কিভাবে আসছে, এবং কোন ফর্মুলা বা শর্টকাট যদি নিজে বানাইতে পারি বানায় ফেলতাম। ঠিক আছে? সো এটা ট্রাই করতে পারো। আর কিছু প্রশ্ন থাকে যেগুলা প্রতি বছর আসে, ওইগুলা প্রি ক্যালকুলেট করে রাখতে পারো। ঠিক আছে? মানে ধরো আ জিঙ্কের মধ্যে ২ ঘন্টা ধরে তোমার ৫ অ্যাম্পিয়ার কারেন্ট চালনা করলে কি পরিমাণ পদক্ষেপ পড়বে? এটা হচ্ছে ইজিলি প্রি ক্যালকুলেট করে তারপরে মানে মনে রাখা যায়। ঠিক আছে? সো ক্যালকুলেটরেও অনেক অপশন থাকে বিভিন্ন ভ্যালু সেভ করার, ওইগুলাও করে রাখতে পারো। আচ্ছা, সো যেটা ১ম এ বললাম, আবারও বলি, যাদের সিলেবাস এখনো ভালোমতো শেষ হয় নাই, ওদের জন্য লেস ইম্পোর্টেন্ট হচ্ছে ঘুম। আর যাদের সিলেবাস ভালোমতো শেষ হইতেছে, তোমাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট হইতেছে ঘুম। কারণ তুমি যা পড়বা ওইটা আসলে ব্রেইনে থাকবে না, বুঝছো? সবারই জন্য ঘুম দরকার। কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিবা। এই ভিডিও যারা দেখতেছো, সিওর এ প্লাস পাইতে হলে পড়তে হবে। ঠিক আছে? পড়ার কোনো বিকল্প নাই, এবং ভালো পরিমাণ সময় দিয়ে তারপরে পড়তে হবে। এই সময়ে তোমার কাছে ধরো অমুকে কি করছে, তমুকে কি বলছে, বাসায় কি হইছে, অমুক জায়গায় কি হইছে, অমুকে আমার চেয়ে ভালো, অমুকে খারাপ, এটা আমার সাথে ভালো হয় নাই, খারাপ হইছে। এগুলা মাথায় নেওয়ার সময় না। এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন, এই সময়টা পড়ালেখার বাইরের কোনো কিছু মাথায় নেওয়ার সময় না। ঠিক আছে? সো তোমারে পেইন দেয় এমন সবকিছু থেকে নিজেরে গুটায়ে আনো, এবং বইয়ের প্রতি মন দাও। ঠিক আছে? আচ্ছা, অনেকে করতেছো কি বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিতেছো, অনেকে হয়তো বিভিন্ন জায়গায় প্রি ইঞ্জিনিয়ারিং কোর্স করতেছো। ঠিক আছে? তো তোমাদের সবাইকেই বলি, তুমি যাই করো না কেন, এইচএসসি কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। যারা বুয়েটে পরীক্ষা দিতে চাও, তাদের হয়তো জানা আছে যে পিসিএমএ হইতেছে একটা নির্দিষ্ট মার্কিং পাওয়া লাগে। এখন বলে এ প্লাস পাইলেই এপ্লাই করতে পারবা।
আর অনেকগুলো ভার্সিটিতে হচ্ছে ইংলিশেও এ প্লাস চায়। সো তুমি যদি কোনো কারণে বাংলায় ঢিলা দেও, খেয়াল রাইখো ইংলিশে যেন এ প্লাস বা এ মিস না যায়। এই বছর হচ্ছে সিকিউরিটি এ চাইছে। আর এইচএসসির মার্ক, এসএসসির মার্ক এগুলা কিন্তু ডিউ মেডিকেলের ওভারঅল রেজাল্টে কিন্তু একটু হইলেও ইফেক্ট ফেলে। সো এটার দিকে হচ্ছে খেয়াল রাইখো। আর আবারও বলি, তুমি উদ্ভাসে পরীক্ষা দিয়ে গেলা, এসিএস এ পরীক্ষা দিয়ে গেলা। কোন কিছু রিভাইজ দিলা না। খুব বেশি লাভ হবে না। তারপরে ধরো তুমি আজকে উদ্ভাসে একটা পরীক্ষা খারাপ দিছো। তুমি ভাবলা কি, আচ্ছা এই টপিক তো এখন আর পড়লে হবে না, নেক্সট পরীক্ষায় ভালো করতে হবে। তো ওই টপিকটারে ফেলাই দিলা। অ্যান্ড পরের নেক্সট এর পরীক্ষায় ভালো করার জন্য জান প্রাণ লাগায় পড়লা। হইলো কি উদ্ভাসে ধরো কোনো এক পর্যায়ে গিয়ে তুমি ভালো করলাও। তোমার কিন্তু ওই টপিক গুলা জমে, জমে পুরা পাহাড় হয়ে যাবে। অ্যান্ড এইচএসসির আগে দেখা যাবে যে তোমার অনেক জায়গায় গ্যাপ আছে। ঠিক আছে? সো এইচএসসির আগে গ্যাপ রাখা যাবে না। এইজন্য যত বেশি পারো YouTube ইউজ করো। ঠিক আছে? এবং যেই সাবজেক্টে যতটুক পরিমাণ ইফোর্ট দিতে হয়, ততটুক দাও। ঠিক আছে? যেমন আইসিটিতে হচ্ছে ফরহাদ স্যারের বই পড়লেও হয়। আরেকটা হইতেছে আমার ব্যাচমেট এইচএসসি ক্র্যাকার্স এর ইমন ভাইয়া, তোমরা হয়তো চেনো সবাই ভালোমতো। ওর কিছু ভিডিও আমি নিজে দেখছি। যে এই ভিডিওটা দেখছি আর আমার কাছে মনে হইছে এর চেয়ে বেশি লাগে না। এই, এই সাবজেক্টে ভালো করতে এর চেয়ে বেশি লাগে না। আমি যে বোর্ড কোয়েশ্চেন পড়ার কথা বললাম, আমি দেখছি ও বোর্ড কোয়েশ্চেনও সলভ করায় দিছে। সো ৩ টা চ্যাপ্টার ৫ টার মধ্যে এখানেই শেষ হয়ে যায়। দেন তোমার ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে ক্রায়ো সার্জারি, তারপরে বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স এইসব রিলেটেড কিছু কনফিউশন থাকে। সো তুমি ট্রাই করবা এমনভাবে পড়ার যেন এইরকম টপিক গুলাতে কোনো কনফিউশন না থাকে। আর ২ নাম্বার চ্যাপ্টারের টপোলজিটা মেইন। সো এখানে কখন কোন টপোলজিটা ইউজ হয় এইটা হচ্ছে একদম ক্লিয়ার আইডিয়া রাখবা। ঠিক আছে? যে কোথায় স্টার, কোথায় বাস, কোথায় হাব, কোথায় সুইচ, কোথায় কোনটা ইউজ হয়। ঠিক আছে? ওই ডিভাইসেস অ্যান্ড অল ওইটা দেখবা। কিছু কথাবার্তা আছে যেমন ধরো RJ45 মনে হয় নাম। এইটা কোনটায় ইউজ হয়। কোএক্সিয়াল কেবল কোন টপোলজিতে ইউজ হয় বা আ ইথারনেট কোন টপোলজিতে ইউজ হয়। এরকম কিছু প্রশ্ন আছে, ওইগুলা আগেই দেখে যাবা। যেটা বললাম যে বোর্ড কোয়েশ্চেন করবা, আই গেস ওখানে সব কভার হবে। ঠিক আছে? তো বোর্ডের সিকিউ প্লাস এমসিকিউ করবা। আর নিজের করতে না ইচ্ছা হইলে তখন YouTube থেকে দেখতে পারো। এখন অনেকেরই এরকম ওয়ান শট ভিডিও আছে। আই গেস খুব তাড়াতাড়ি শেষ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা। বাংলা ইংলিশকে দেখা যায় আমরা একটু কম গুরুত্ব দেই। কিন্তু দেখা গেল যে ইংলিশে মিস করে তারপরে তুমি বুয়েটে পরীক্ষাই দিতে পারলা না বা সিকিউরিটি পরীক্ষাই দিতে পারলা না। সো ইংলিশের জন্য কি করবা? সেকেন্ড পেপারে যত রাইটিং আছে সবগুলো প্রপার ফরম্যাটে লিখবা। ঠিক আছে? এক গাদা লেখা কিন্তু কখনোই খুব বেশি মার্কস এনে দেয় না। আমি আমার লাইফে সবসময় যে অ্যান্সার করছি আমার খাতাটা সবসময় পাতলা থাকতো সবচেয়ে। স্কুলে, কলেজেও মোটামুটি পাতলা থাকতো। বাট মার্ক কিন্তু যথেষ্ট ভালো আসতো। ঠিক আছে? সো ট্রাই করবা সবসময় রিলেভেন্ট জিনিস লেখার। যা লিখতেছো নিট অ্যান্ড ক্লিনলি লেখার ট্রাই করবা। নিট অ্যান্ড ক্লিন। কাটাছেঁড়া করবা না। ফাঁকা রাখবা মানে এমন না যে ১ লাইন লিখছো, তারপরে এক বিশাল ফাঁকা, তারপর আরেক লাইন। আমার একটা পেইজে হচ্ছে ২২ লাইনের মতো আমি লিখতাম। ২২ লাইন পার পেজ। সো আই গেস তুমি বুঝতেছো যে আমার খাতার মানে আমার লেখা কিন্তু আসলে ছোট এবং একটু চাপানো। ঠিক আছে? আমি বলতেছি না যে তোমার ২২ লাইন লিখতে হবে। বাট ১৬ লাইনের মতো লেখার ট্রাই করো বা অন্তত ১২-১৪ লাইন লেখো। ঠিক আছে? বোর্ডের যে খাতাটা দেয়, তুমি যদি মানে মনে করো যে আমি পেজ ভরে, ভরে লিখবো, অনেক মার্ক দিবে। এটা অনেক সময়ই হয় না, বুঝছো? খাতা অনেক সময় গ্রামের দিকে যায় বা অন্যান্য কারণে অনেক ঝামেলা হইতে পারে। বাট সবচেয়ে ভালো যেই ডিলটা হইতেছে যে তুমি তোমার বেস্ট মানে প্রেজেন্টেশনটা দিবা। নিট অ্যান্ড ক্লিন হবে, প্রেজেন্টেশনটা সবচেয়ে সেরা হবে। বিভিন্ন কালির কলম আমি ইউজ করি নাই জীবনে। খালি কালি কলম মানে কালো কালি ইউজ করছি। তাও ইংলিশের আমি নরমালি হচ্ছে খাতায় মার্জিন টানি না। ইংলিশ হইলে আমি টানতাম কলেজে। কারণ ইংলিশের আ স্যার ম্যামরা বলতেন যে আগে দর্শনধারী তারপর হচ্ছে গুণ বিচারী। সো দেখতে যাতে ভালো হয় তাই খাতায় মার্জিন টানতাম। বোর্ডে যেহেতু আমরা হচ্ছে আমাদেরকে আগেই ডাকে, তাই না? ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা আগেই ডাকে। সো তুমি চাইলে মার্জিন টানতে পারো। এটা আমার জাস্ট পার্সোনাল বলতেছি যে একটা মার্জিন টেনে নিলা।
বাট মার্জিন টানায় বেশি এনার্জি ওয়েস্ট করবা না। আমার কাছে মনে হতো এটা একটা এনার্জি ওয়েস্ট এর মতো। আমি আমার মেইন ব্রেইনটা লাগাইতাম লেখায়। ঠিক আছে? সো মেইন ব্রেইনটা লেখায় লাগাবা। বাংলা ফার্স্ট পেপারের জন্য আমি আক্তার স্যারের বই পড়তাম। আক্তার স্যার, আক্তার স্যার। আর সেকেন্ড পেপারে আমি পাঠান স্যারের বই পড়ছিলাম। দুজনেই এনডিসির টিচার। অ্যান্ড মোটামুটি এটাই। এরপরে হচ্ছে হালকা ভাষা শিক্ষা দেখছিলাম। 9-10 এও বাংলা অনেক পড়া হইতো। 6 থেকে বাংলা অনেক পড়তেছি। ক্যাডেট কোচিং করছিলাম। সো গ্রামার অ্যান্ড অল সবকিছু সম্পর্কে অনেক ভালো আইডিয়া ছিল। সো এগুলো পড়েই আমার কাছে মনে হইছে যে এনাফ। ঠিক আছে? এগুলো পড়েই মনে হইছে এনাফ। তোমার ফার্স্ট পেপারের বইয়ে কি থাকে? যে বিভিন্ন কবিতার ব্যাখ্যা থাকে। কবিতার লাইনের, গদ্যের লাইনের ব্যাখ্যা থাকে। ঠিক আছে? সো ওইগুলা পড়তে পারো। সৃজনশীল লেখার ক্ষেত্রে যদিও খালি বাংলাতেই ভ্যালিড, তাও একটু বলে যাই। ক লিখবা হইতেছে ১ শব্দ অথবা ১ লাইনে। খতে হইতেছে ধরো তোমারে বললাম যে এটা দ্বারা কি বুঝানো হইছে। তো তুমি ১ লাইনে লিখবা যে কি বুঝানো হইছে। দেন ২-৩ লাইন বা ৪ লাইনের মতো লিখতে পারো ব্যাখ্যা। ঠিক আছে? ১ লাইন, এখানে ২ থেকে ৪ লাইন। দেন গতে কি করবা? ১ম এ ধরো আমি বললাম যে একটা উদ্দীপক দিছি, অমুকের সাথে তমুকের কি মিল, কি অমিল। অমুক ২ জন একই ক্যারেক্টার প্রতিনিধিত্ব করে। ২ জনের মধ্যে আত্মার মিল আছে। বা আমি বললাম যে বৈসাদৃশ্য দেখাও ২ জন হচ্ছে ২ মেরুর মানুষ। ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন হইলে ১ম ১ লাইনে লিখবা যে মেইন কোন জায়গাতে কোন জায়গাতে ওদের মধ্যে মিল বা অমিল আছে। মিল বা আচ্ছা, মিল বা অমিল। ঠিক আছে? এটা লিখবা কয় লাইনে? ১ লাইনে। তারপর কি করবা? আচ্ছা এই কালিটা অত ভালো লাগতেছে না। তারপর কি করবা? যে বইয়ের অংশ লিখবা। বইয়ের অংশ ধরো লিখলা ৪ লাইন। ঠিক আছে? এটা ১ লাইন, এরপরে ৪ লাইন। এরপরে হচ্ছে উদ্দীপকের অংশ আবার লিখবা। ঠিক আছে? গ এর জন্য ১ লাইন লিখবা, তারপরে ৪ লাইনের মতো লিখবা। তারপর উদ্দীপক থেকে নিজের ভাষায় ঘুরায় পেঁচায়ে কি মিল বা অমিল ওইটাকে লিখবা। ঠিক আছে? কখনোই এখানে উদ্দীপক তুলে দিবা না। যখনই এরকম উদ্দীপক তুলে দিব না, মার্ক দিয়ে দিবে, করবা মার্ক আস্তে, আস্তে এক করে কমতে থাকবে। ঠিক আছে? সো এখানে অনেকে করে কি যে লাস্টে আবার একটা কনক্লুশন দেয়। এটা তোমার ইচ্ছা। ১ম লাইনটাকে একটু ঘুরায় পেঁচায় লেখে লাস্ট লাইনে। সেটা একদমই তোমার ইচ্ছা যে তুমি যদি মনে করো যে একটা কনক্লুশন দিব তাইলে দিবা, নাইলে দিবা না। অসুবিধা নাই। আচ্ছা, ঘতেও সেইম। ১ম এ মিল বা অমিল, তারপর বইয়ের অংশ, তারপরে উদ্দীপকের অংশ। ঠিক আছে? এটা বই, এটা উদ্দীপক। ১ লাইনে মিল অমিল। তুমি যদি লেখো উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, তাইলে আসলে মার্ক দেখবা যে কমতেছে। ঠিক আছে? সো আরেকটা অংশ থাকে যেখানে একটা কম্পারেটিভ লেখা লাগে যে বই থেকেও লিখবা, উদ্দীপক থেকেও লিখবা। এটা আসলে ঘুরায় পেঁচায় লেখার মতো। সো এটাও ধরো ৩-৪ লাইন লিখতে পারো। তোমার ইচ্ছা। সো ওভারঅল দেখো আমার কিন্তু মোটামুটি ৯-১০ লাইনের হইতো। এটা আমি ১ পেজে লিখতাম। একটু ফাঁকা দিয়ে লিখতাম। ক, খ ১ পেজে লিখতাম। ঠিক আছে? তাইলে ১ পেজে ওই ক এর ১ লাইন আর এখানে হয়তোবা ৫ লাইন ৬ লাইনের মতো থাকতো। দেন আরেকটা পেজে এই ৯-১০ লাইন থাকতো। দেন ১.৫ পেজে লেখার ট্রাই করতাম ঘটা। তুমি চাইলে ১ পেজেও লিখতে পারো বা ১.৫ পেজে লিখতে পারো। দেন ফাঁকা দিয়ে হচ্ছে পরের সৃজনশীল শুরু করলা। ঠিক আছে? সো এইভাবে তুমি বাংলা সৃজনশীল হচ্ছে দেখবা যে ভালো মার্ক তুলতে পারতেছো। সেকেন্ড পেপার ওভারঅল ইংলিশেও যেটা বলব, বাংলায়ও একই বলব যে ফরমেট ফলো কইরো। ঠিক আছে? যে আমার লেটারটা কোন ফরমেটে লিখলে ভালো হয়, দেখতে সুন্দর লাগে, কিভাবে আসে। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ গুলা বা এসে গুলা। ঠিক আছে? আমি যদিও ইংলিশ চাইলে এখানে পড়াইতে পারি। বাট আই গেস তোমরা হয়তো আমার চেয়ে ভালো পারো। যেহেতু আমার অনেক বছর ধরে ওরকম প্রিপারেশন নাই। আমি হচ্ছে পাই চার্ট, তারপরে আ কিভাবে প্যাসেজ লেখে, এসে লেখে, প্যারাগ্রাফ লেখে সব শিখছিলাম YouTube এ। ইংভিড উইথ এমা, ইংভিড উইথ লুসি এরকম চ্যানেলে। ঠিক আছে? এরকম অনেক চ্যানেল আছে। তোমরা চাইলে ওইখানে শিখতে পারো। একদম প্রপারলি কোনটা টোফেল, জিআরই এইসবে ভ্যালিড ফরম্যাট ওটা জানতে পারবা। আর এইচএসসি তেও ওইটাই ফলো করে।
আর তোমার যদি আগে পারা থাকে obviously তাইলে আর এগুলা দেখা লাগবে না অত। সো আমার যেটা কথা হচ্ছে যে তুমি ফরম্যাটটা ট্রাই করবা স্ট্রিক্টলি ফলো করার। ঠিক আছে? হয়তো ফ্লো চার্টে তোমাকে একটা ফরম্যাট বলছে যে এরকম ভার্টিক্যালি লিখবা বা হরাইজন্টালি লিখবা, ফ্লো চার্টের মধ্যে তীর দিবা। ঠিক আছে? একদম জেনুইন কথাবার্তা যে হয়তোবা কেউ বলছে যে পেন্সিল দিয়ে লিখতে হবে, তখন পেন্সিল দিয়ে লিখবা। হয়তো বলছে যে প্রত্যেকটার উপরে ১, ২, ৩, ৪ এরকম মার্ক দিতে হবে ফ্লো চার্টের প্রত্যেকটার মধ্যে। সো দেখো আমি ইংলিশ অনেক বছর ধরে পড়ি না। আমার অত পুরা মনেও নাই। কিন্তু আমার কথা হইতেছে যতটুক লিখবা, যা লিখবা সলিড লিখবা। যাতে হচ্ছে মার্ক আসে। ঠিক আছে? রাইটিং এর ক্ষেত্রে আমি ফ্রি হ্যান্ড রাইটিং প্রিফার করতাম। এটা আমার ছোটবেলা থেকেই হয়তো মুখস্থ বিদ্যা একটু মানে অত ভালো না। স্মৃতি হয়তো ভালো না। সো আমি হচ্ছে একটা জিনিস ২-৩ বার পড়তাম যতটুক মনে থাকে আর নিজের মতো করে যতটুক লেখা যায় ওইটা মিক্স করে লিখতাম। আর আমি মেইনলি ট্রাই করতাম স্ট্যাটিস্টিক্যাল কিছু এড করা গেলে ওইটা মনে রাখার। রাদার দ্যান যেটা একজনের ক্রিয়েটিভ রাইটিং। আ আমি আজকে গেলাম ঘুরতে, পাখি দেখলাম, আ চারপাশে ধান ছিল। ওইখানে দেখলাম বাচ্চারা দৌড়াইতেছে। সো এই ধরনের কথা হচ্ছে আমি আসলে ট্রাই করতাম না কখনো মুখস্থ করার। আমি গেলাম, দেখলাম। ওগুলা না। বরং আচ্ছা রেল এতগুলা আছে বাংলাদেশে। অমুক জায়গা থেকে অমুক টাইমে ছাড়ে। ঠিক আছে? আমি ওইগুলা মনে রাখার ট্রাই করতাম। এনিওয়েজ তোমাকে মেইনলি কেউই বলবে না ইংলিশ এত গুরুত্ব দিতে। আমি জানি। বেশিরভাগ মানুষ বলবে ১০ দিন পড়বা বা সামথিং কোন জায়গায় মডেল টেস্ট দিবা হয়ে যাবে। আমি তাও গুরুত্ব দিতেছি। ঠিক আছে? ইংলিশ ফার্স্ট পেপারে দেখা যায় সিনোনিম, অ্যান্টোনিম মুখস্থ করা লাগে। এই মুখস্থ টাইপের কাজগুলা করা নরমালি কঠিন থাকে। তো ট্রাই করবা এইটা একদম লাস্ট মোমেন্টে যতটা করা যায়। ঠিক আছে? প্রত্যেকদিন ধরো ৪-৫ টা পড়লা। বেশি পড়ার দরকার নাই। ৬০ দিন আছে ৪-৫ টা করে পড়লে ৩০০ করে পড়া হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, দেন আগাই। তোমার যেইখানে যত সমস্যা মনে হবে সবকিছু YouTube এ দেখার ট্রাই করবা। এখন কথা হইতেছে ভাই এত কিছু দেখলে তো আমার সিলেবাস শেষ হবে না। দেখো, তুমি যদি হচ্ছে তোমার টার্গেট থাকে ৮০ প্লাস তোলা, তাহলে এত কিছু তোমার লাগবে না করা। আমি আসলে জাস্ট ৮০ প্লাস এর জন্য বলতেছি না এত কিছু। আমি বলতেছি যে ধরো ৯০ চায়, যে ধরো হচ্ছে ৯৫ চায়। তার জন্য যে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন থেকে প্যাটার্নটা এনালাইজ করবা। যদি এইটুক করতে পারো তুমি ইজিলি ৮০ পাবা। বাংলাদেশের কারিকুলামে ইজিলি ৮০ পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, ম্যাথের জন্য বলছি বোর্ড করতে। তুমি চাইলে যেকোনো বই করতে পারো। কারণ সব বইয়েই বোর্ড কোয়েশ্চেন অটোমেটিক্যালি থাকে। দেখা যায় হয়তো তুমি মানে পড়ছো কি যে sin x/x লিমিট x টেন্ডস টু 0 এটা সমান 1। তোমার পরীক্ষায় দিবে কি যে f of t is equal to sin t, f of t by t লিমিট আ f of t tends to 0 is equal to what? ঠিক আছে? এটাও 1 ই আসবে। সো একটু হালকা হয়তোবা চেঞ্জ করবে। ঠিক আছে? তুমি এখানে হচ্ছে দেখো আ t যদি tends to 0 হয়, f of t ও tends to 0 হয়। তাহলে f of t tends to 0 হইলে কি t ও অটোমেটিক্যালি tends to 0 আসবে। সো এটা বলা যেই কথা এখানে t tends to 0 আর sin t by t এটা বলাও একই কথা। সো যেকোনো বই যদি তুমি পুরাটা করো তাইলেই হবে। আমরা পড়তাম এসইও আহমেদ স্যারের বই অ্যান্ড আমাদের কাছে মনে হইছে যে এটাই এনাফ। আর একটা কশন দিয়ে যাই। তুমি যদি হচ্ছে টার্গেট করো যে 100 লাগবে, তাইলে হইতেছে এইখানেও প্রেজেন্টেশনটা একটু খেয়াল কইরো। ঠিক আছে? আমাদের স্যাররা বলতো যে আমি কলেজ ছিল এনডিসি। তো স্যাররা বলতো যে তুমি যেন মাঝেমধ্যে ওই যে হয় না যে ধরো তুমি একটা আ সলিউশন বের করছো এরকম। ত্রিকোণমিতিক সমীকরণের সলিউশন আসছে এরকম। তো ওটার একটা ধরো ভ্যালু দিয়ে দিছে যে এই ভ্যালুটা লেটস সে -5π/6 থেকে 99π/2 পর্যন্ত। ঠিক আছে? সো এইখান থেকে দেখো তুমি কি করতে পারো? অসমতার সমাধান করে তারপরে n এর ভ্যালু কত হবে এটা বের করতে পারো। এই গেল একটা। আরেকটা হইতে পারে তুমি দেখা যাবে যে অনেক সময় n এর ভ্যালু 0 +-1 +-2 এইগুলা বসাইতেছো এর মধ্যেই অ্যান্সার আসতেছে। ঠিক আছে? লিমিটটা আরো দেখা যায় ছোট দেয় যে -π থেকে π বা 2π থেকে 2π। ঠিক আছে? -2π থেকে 2π। সো ওই ক্ষেত্রে এরকম বিভিন্ন ভ্যালু বসায় দেখতে পারো। তখন বক্স করতে পারো। ঠিক আছে? সো
ম্যাথসে বা যেকোনো সাবজেক্টে 100% মার্ক পাইতে হইলে তোমাকে একটু বিদঘুটে কাজ করা লাগতে পারে। কারণ খাতাটা কোথায় যায় কেউই সিওর থাকে না। আর আমরা সবাই চাই যে মার্কটা যেন কোন কারণে একও না কাটা যায়। আচ্ছা। দেন হইতেছে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট থাকে, আমার ভিউয়ার বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। তাদের দেখা যায় বায়োলজির অবস্থা খারাপ থাকে। সো বায়োলজির জন্য কি করবা? টেস্ট পেপারে গেলা, বোর্ড দেখলা, কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে এটা দেখলা। তারপরে বই থেকে ওই অংশগুলা পড়ে ফেললা। ঠিক আছে? এখানেও যখন আমি কথাগুলা বলতেছি, আমি কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ ২ টাই বলতেছি। আর বিভিন্ন বইয়ে কিছু টপিক থাকে। তোমার যদি কোন জায়গায় কোচিং করা থাকে, অলরেডি জানো যে কোন চ্যাপ্টারে কতটুকু ইম্পোর্টেন্ট। আর যদি না জানো, তাও হইতেছে দেখবা যে বইয়ে কিছু জিনিস বোল্ড করে লেখা থাকে। বইয়ে যেগুলা বোল্ড করে লেখা, ওগুলো ইম্পোর্টেন্ট। যেগুলা বিভিন্ন সময় ভর্তি পরীক্ষায় আসছে, ঠিক আছে? বিভিন্ন সময় বোর্ডে আসছে বা ভর্তি পরীক্ষায় আসছে, সেগুলো ইম্পোর্টেন্ট। সো তুমি করতে পারো কি যে বইয়ের অনুশীলনীগুলা করে যাইতে পারো। যেই বইই করো। আমি নরমালি হচ্ছে রিকমেন্ড করি হাসান স্যার ফর বোটানি আর গাজী আজমল স্যার ফর জুওলজি। সো এই ২ টা বই করলেই হবে। এক্সট্রা কোন বই পড়া লাগবে না। অ্যান্ড অ্যাডমিশনের জন্য এক্সট্রা কিছু পড়া লাগবে না এই ২ টা বই বাদে। ঠিক আছে? আচ্ছা। ফিজিক্সের জন্য আমার পার্সোনাল রিকমেন্ডেশন হইতেছে ফর্মুলা শিট বানাও, বানাও, বানাও। আর এইটারে বারবার রিভাইজ দাও, রিভাইজ দাও, রিভাইজ দাও। আমি দেখছি এতেই হয়ে যায়। ঠিক আছে? তোমার যদি কনসেপ্টের সমস্যা থাকে উদ্ভাসের কনসেপ্ট বুক পড়ে দেখতে পারো। যথেষ্ট ভালো মতো লেখা আছে, এক্সাম্পল প্রবলেম আছে এবং কনসেপ্ট বুকেই কিছু এক্সারসাইজ আছে। সো ফিজিক্সে একটা ভালো হেল্প পাওয়া যায় এখান থেকে। দেন কেমিস্ট্রির জন্য হচ্ছে নাকসারের বই পড়তে পারো। এই বইয়েই হচ্ছে তুমি দেখবা যে বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন, তারপরে বোর্ডের প্রশ্ন সব আছে। সো অনুশীলনী অ্যান্ড অল এগুলা করবা। ঠিক আছে? তোমার যদি মনে হয় যে ভাই আমার হাতে টাইম নাই, আমি তো এত কিছু করতে পারব না। তাহলে ডিরেক্ট প্রশ্ন আর উত্তর পড়বা। আচ্ছা আমার কাছে যদি কোন সাজেশন থাকে, এটা তো আসলে আমার কাছে যেই সাজেশন গুলা আছে সব হচ্ছে এইচএসসি 20 র জন্য। যদিও একই জিনিসই থাকে প্রতি বছর আসলে কি বা চেঞ্জ করবে। আচ্ছা, আমি কিন্তু ওই যে এইচএসসি 20 ব্যাচ মানে আমার ভর্তি পরীক্ষা মানে ডিরেক্ট ভর্তি পরীক্ষা হইছে। এইচএসসি দেওয়া লাগে নাই। বাট একটা সত্যি কথা হইতেছে যে আমাদের আগের বছর এনডিসি থেকে আ ২০ জনে ১৯ জন ছিল। ১ম ২০ জনে ১৯ জন ছিল। তো ঐটা দেখে আমার মধ্যে একটা আশা ছিল যে আমরা হয়তোবা ২০ ব্যাচ যেহেতু ১৯ ব্যাচ করছে কি টপ 20 র ১৯ টা সিট নিছে। তো ২০ ব্যাচ করবে কি টপ 20 র 20 টা সিট নিবে। ঠিক আছে? এরকম একটা আশা ছিল। এনিওয়েজ সো তোমরা করবা কি কেমিস্ট্রি প্রশ্ন আর উত্তর পড়বা। আর একটা জিনিস বলি, অনেকেই বলবা ভাই আমি তো এখনো মডেল টেস্ট দেই নাই। আবার অনেকে বলবা যে ভাই আমি তো মডেল টেস্ট দিতেছি মার্ক আসতেছে না। তোমার মার্ক আসতেছে না, দিতেছো না এগুলা কিছুই ম্যাটার করে না। তোমার দরকার হইতেছে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখা। যেটা তুমি যেই টপিকে প্রবলেম ফেস করবা YouTube থেকে জাস্ট ক্লিয়ার করতে পারবা। ঠিক আছে? এখন অনেকেই কিন্তু ওয়ান শট ভিডিও বানায়। রাকিব ভাইয়ার ওয়ান শট ভিডিও আছে, যেখানে ম্যাথের বোর্ড কোয়েশ্চেন গুলা করে দেওয়া আছে। সো তুমি একদিন বসো। একদিন বসো যে আমার সাথে চেয়ারের সম্পর্ক। আর কারো সম্পর্ক নাই। খাতা আর কলমের সম্পর্ক। যা করাইতেছে খালি দেইখো না। খাতা কলম নিয়ে করতে থাকো। ঠিক আছে? দেখবা যে সব হয়ে গেছে। আচ্ছা। সো ওভারঅল দেখো, মডেল টেস্ট ভালো হইলেও অনেক মানুষ দেখা যায় পরে গিয়ে খারাপ করে। এটার কারণ কি হয়? কারণ হইতেছে যে তুমি মেন্টালি ধরতেছো যে আরে আমার তো সব শেষ। এইরকম মেন্টালিটি রাখবা না, বুঝছো? পরীক্ষা হলে তুমি গেছো যতক্ষণ না পরীক্ষা শেষ না হইতেছে, তুমি হারোও নাই, তুমি জিতোও নাই। বুঝছো? পরীক্ষা হলে গেলা কিছু পারতেছো না। হতাশ হয়ে গেলা আর পারলা না। না। যে কয়টা পারো ওই কয়টা অ্যান্সার করো। তারপরে দেখো অন্য কিছু মনে পড়ে কিনা। আর পরীক্ষা হলে গেছো সব প্রশ্ন কমন। সব পারি। করলা কি এক্সাইটমেন্ট এ সব ভুল লিখে আসলা। তারপর কি হইলো রেজাল্ট যেটা আশা করতেছিলা তার চেয়ে খারাপ আসলো। তারপরে ধরো ভর্তি পরীক্ষা দিতে পারলা না। তারপর অনেক ডিপ্রেশন এ পড়ে গেলা এন্ড অল। সো এক্সাইটেড হওয়া যাবে না।
এগুলা কোনো কিছু ম্যাটার করে না। তুমি অন্য কোনো জায়গার কোন পরীক্ষায় কি করছো, স্কুলে তোমার অবস্থান কি ছিল, কলেজে কি ছিল, এগুলা কিছু ম্যাটার করে না। তুমি মেইন পরীক্ষা কামলি দিবা। এটা জাস্ট এইচএসসির জন্য না, অ্যাডমিশনেও সেইম। তুমি যদি শান্তভাবে পরীক্ষা না দিতে পারো, তোমার যদি এক্সাইটেড লাগে, তোমার যদি মনে হয় আজকে তো আমার দিন, আজকে তো আমি জিতবো, ওভার কনফিডেন্ট লাগে। আর আরেকটা যেই কেসটা সবার সাথে হয় যে আন্ডার কনফিডেন্ট লাগে, তাহলে সমস্যা। তোমার হইতে হবে কি? তোমার হইতে হবে হচ্ছে একদম কামলি এক্সাম দিবা। তুমি আসছো, অন্য সবাই আসছে। তুমি কয়েকদিন ধরে প্রিপারেশন নিতেছো, অন্যরা ধরো আরো বেশি দিন ধরে প্রিপারেশন নিতেছে। মনে বিশ্বাস রাখবা যে আমি পারবো। আমার সাথে আস্তিক হইলে হচ্ছে ভগবান আছে, আল্লাহ আছে। সো একটা তোমার বাবা-মার দোয়া আছে এন্ড অল। ঠিক আছে? অনেক কিছু আছে তোমার পিছনে। সো তুমি পারবা। মনে বিশ্বাস রাখবা, তুমি পারবা। তাইলে পারবা। যদি মনের বিশ্বাস এমন হয়, না ভাই আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, অমুকে আমার চেয়ে ভালো, তমুকে ভালো, তাহলে হবে না। ঠিক আছে? আচ্ছা। তো মোটামুটি এগুলাই বলার ছিল। তোমাদের জন্য কিছু সাজেশন যদি থাকে, ওই ডেসক্রিপশনে দিয়ে রাখবো না, টেলিগ্রাম চ্যানেলে পাইয়া যাবা পিডিএফটা সাজেশনের। তোমার ফিজিক্সের ক্ষেত্রে যেটা বললাম যে কনসেপ্ট বুকটা করে দেখতে পারো। যদি মনে হয় যে না অনেক কিছু, তাহলে যেটা বললাম যে বোর্ড করবা আর প্রত্যেকটা ফর্মুলা রিভাইজ দিবা। এক্সাম হলে হয় কি যে আমি ফর্মুলা পারি করতে গিয়ে ভুল লিখে ফেলছি। সো পরীক্ষায় আরেকটা জিনিস, বোর্ড পরীক্ষায় কিন্তু যথেষ্ট টাইম থাকে। সো খাতা রিচেক করবা। রিচেক করবা মাস্ট। টাইম পাইলেই খাতা রিচেক করবা। এক্সাম শেষে রিচেক করবা। এমন না যে একটা প্রশ্ন লিখছো আবার চেক করলা, আরে আমি ভুল করলাম কিনা, এরকম না। কনফিডেন্ট থাকবা যে ভাই বলছে পারবোও, সরি ভাই বলছে আমি পারবো, এর মানে আমি পারবো। ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার মোটিভেশন, তোমার কনফিডেন্স। আমি বলছি তুমি পারবা মানে পারবা। তোমার আর অন্য আশেপাশে দেখার দরকার নাই যে অমুকে কি বলতেছে, তমুকে কি করতেছে। আচ্ছা। সো যারা মডেল টেস্ট দিতেছো, আমি কি তোমাদেরকে খারাপ বলছি যে আমার তো পজিশন ভালো, ভাই বলল যে এগুলা ম্যাটার করে না। তুমি কনসিস্টেন্সি মেইনটেইন করো। মেইন এক্সামে তুমি করো না। মেইন এক্সামে গিয়ে উল্টাপাল্টা কিছু করে আইসো না। ঠিক আছে? এটা যদিও অনেক কম মানুষের সাথে হয়, তাও আমি ধরো ওই কম মানুষকেই আমার অডিয়েন্স ভাইবা বলতেছি যে, "আজকে আমার দিন। আজকে আমি সব পারবো।" এইটা ভাইবা গিয়ে প্রত্যেকটা প্রশ্ন কমন, স্টিল ভুল করে আসছে। সো এগুলা করার কিছু নাই। মেইন পরীক্ষাটা দিবা একটু কামলি। তোমার সিলেবাস যদি ৬০% সলভ হয়, ৬০% শেষ হইছে। তুমি ওই ৬০% থেকেই অ্যান্সার করো না। দেখবা ওই ৬০% থেকেই ৮০+ তোলা যাইতেছে। তোমার সিলেবাস ধরো কথার কথা ৮০% শেষ হইছে। তুমি সিউর থাকো এখান থেকে ৯০+ তোলা যায়। বুঝছো? সো কতটুক সিলেবাস শেষ হইছে তার চেয়ে বেশি ইম্পোর্টেন্ট হইতেছে কতটা অ্যাকুরেটলি শেষ হইছে। কতটা অ্যাকুরেটলি তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। অ্যান্ড এটা ডিপেন্ডই করে তুমি কত কামলি অ্যান্সার করতেছো। কত শান্তভাবে। পরীক্ষার সাথে তোমার কি যুদ্ধ বলো? কোন যুদ্ধ নাই। তুমি পরীক্ষায় গেছো শান্ত অবস্থায়, বাসায় যেমনে প্র্যাকটিস করো শান্তভাবে ঐরকম পরীক্ষা হলে করবা। আচ্ছা, ঠিক আছে। আরেকবার একটু একটা কথা বলি। স্টে হাইড্রেটেড, খাবার-দাবার খাইও। একদমই পড়ালেখা করতে গিয়ে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখলা না, এমন দরকার নাই। খাবার-দাবার, ঘুম সবকিছুর প্রতিই খেয়াল রাইখো। খালি একটু ট্রাই করো যে রেগুলেট করার, মানে ডিসিপ্লিনে আনার। দেখা গেল তুমি হইতেছে প্রত্যেক রাতে ঘুমাইতেছো ৩টা ৪ টায়। আর উঠতেছো হইতেছে ১১টা ১২ টায়। তা তো লাভ নাই। তার চেয়ে তুমি ঘুমাও ১০ টায়, ওঠো সকাল ৬ টায়, বা ঘুমাও ১২ টায়, ওঠো সকাল ৮ টায়। ৮ ঘন্টার ঘুমাবা। ঠিক আছে? আচ্ছা ৪ ঘন্টা না ভাবে আবার। ৮ ঘন্টা ঘুমাবা। ঠিক আছে? তারপরে ধরো ১২ ঘন্টার মতো ট্রাই করবা দিনে পড়ার। আচ্ছা এটা সত্যি কথা বুঝছো? ১২ ঘন্টা পড়ার ট্রাই করবা। যার যেটা লাগে আসলে, কারো যদি ২-৩ ঘন্টায় হয়ে যায় সে ২-৩ ঘন্টায় পড়বা। কারো যদি না হয় তাইলে না। কিন্তু ট্রাই করবা যাদের এখনো সিলেবাস শেষ হয় নাই, যে এখন থেকে ভাই বলছে যে ১০-১২ ঘন্টা পড়তে হবে।
তো আমি পড়বো এবং আমি ৮ ঘন্টা ঘুমাবো। আমি ফাইজলামি করব না যে, আরে একটু Facebook স্ক্রল করি, আরে একটু Instagram দেখি, আরে একটু টেনশন করি ভবিষ্যতের কি হবে? আমি এইচএসসি তে গোল্লা পাবো। ঠিক আছে? এগুলা করবা না। আচ্ছা। ঠিক আছে, সবার জন্য বেস্ট অফ লাক। রেজাল্ট ভালো হলে বইলো যদি কোনো উপকার হয়ে থাকে। আর খারাপ হইলেও বইলো যে, "ভাই আপনার কথা শুনেও হয় নাই। আমি ওই দায়ভার নিই।" বুঝছো? ঠিক আছে।